আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সম্মানিত অভিভাবক মণ্ডলী, যারা আমাদের আজকের এই ভিডিওটি দেখছেন, এবং আমি এটিকে একটি মাস্টার ক্লাস বলবো। এই মাস্টার ক্লাস করার পরে চতুর্থ শ্রেণীর কোন শিক্ষার্থীর আর ভগ্নাংশের আহ, যে অধ্যায়টা আছে, অধ্যায় 8, এটাতে সমস্যা থাকবে না ইনশাআল্লাহ, এটা আমি চ্যালেঞ্জ করে বলতে পারি। তো আজকের যে আলোচ্য বিষয় সেটি হচ্ছে ভগ্নাংশের ধারণা, যেহেতু আমরা একেবারে অধ্যায়টা শুরু থেকে বুঝবো। 2 নম্বর হচ্ছে ভগ্নাংশের প্রকারভেদ, অর্থাৎ ভগ্নাংশ কত প্রকারের হয়ে থাকে। 3 নম্বর হচ্ছে প্রতীক বসিয়ে আমরা বড় ছোট নির্ণয় করা শিখবো। এরপরে আমাদের যে হিসাব করি আছে 87 পৃষ্ঠা, চতুর্থ শ্রেণীর গণিত বই, এইটা আমরা সমাধান করব। তো আসেন আমরা ধাপে ধাপে আলোচনা করার চেষ্টা করি। প্রথমে আমরা ভগ্নাংশের ধারণা নিয়ে আলোচনা করব। তো ভগ্নাংশের ধারণা নিয়ে আলোচনা করার জন্য আমি এখানে একটা রুটি আঁকবো। তো এই যে একটা রুটি আঁকলাম, তো এই রুটিটা হচ্ছে কি একটা সম্পূর্ণ রুটি, পূর্ণ রুটি। আমি যদি বলি এখানে কয়টা রুটি, একটি রুটি, একটি রুটি। আচ্ছা, এটা কি পূর্ণ নাকি পূর্ণ না? এটি পূর্ণ, ঠিক আছে, এটি পূর্ণ। এখানে পূর্ণ অংশ আছে, পূর্ণ অংশ আছে, ঠিক আছে, পূর্ণ অংশ আছে এটাতে, তাহলে এটা সম্পূর্ণ আছে। আচ্ছা, আমি যদি এখন কি করি, এইখান থেকে কিছু অংশ রুটি আমি আমাদের ইমরানকে দিয়ে দিই, তাহলে এই যে এখান থেকে আমি এইভাবে 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 এই অংশটা আমি কেটে যদি নেই, ঠিক আছে, নিয়ে যদি ইমরানকে দিই, তাহলে জিনিসটা দেখতে এমন হবে। আচ্ছা, তাহলে দেখতে কেমন হবে? এই যে এই পর্যন্ত আসলো, এই এই এই, তো এই অংশটা আমি ইমরানকে দিয়ে দিছি। ওকে, তাহলে এই রুটির এই এই রুটির মধ্যে আমরা এবার কিছু অংশ কেটে ইমরানকে দিয়ে দিছি, তাহলে এখন কি এটার সম্পূর্ণ আছে? এটা কিন্তু সম্পূর্ণ নাই। তাহলে আমি যদি বলি এটাকে কি বলা যেতে পারে, যে এটা ভাঙ্গা অংশ। কি অংশ? ভাঙ্গা অংশ। এবং ঠিক একই রকম ভাবে এটা হচ্ছে ভাঙ্গা অংশ। আচ্ছা, ভাঙ্গা অংশ, ভাঙ্গা বানানটা অন্যভাবে হইতে পারে, ঠিক আছে, ভাঙ্গা অংশ। তো এখন এটাও ভাঙা অংশ, এটাও ভাঙা অংশ। তো এটাকে যদি আমরা একসাথে বলি, তাহলে এখন বলা যেতে পারে ভগ্নাংশ। ভগ্নাংশ, অর্থাৎ যখনই কোনো একটা জিনিস সম্পূর্ণ থাকবে না, তখন সেটাকে কি বলা যাবে? ভগ্নাংশ বলা যাবে। যেমন এটা কি কত ভাগ করা হয়েছে ইমরান? এটাকে মূলত 4/3 এই জায়গায় আছে, 4/3 এই জায়গায় আছে। কারণ আমরা এটাকে আমরা চাইলে এই যে এই বরাবর যদি ভাগ করি, তাহলে এটা আলাদা করলে কিন্তু এদিকে অর্ধেক এদিকে অর্ধেক হয়ে যাচ্ছে। তাহলে টোটাল এখানে ছিল 4টা ভাগ। টোটাল কয়টা ভাগ ছিল? 4টা ভাগ ছিল। এই 4টা ভাগের মধ্যে এখানে আমরা 1 ভাগ নিয়েছি, তাহলে এখানে 4 ভাগের কত ভাগ আছে? 3 ভাগ। তাহলে এই ভগ্নাংশটাকে আমি লিখতে পারি যে 4/3 এবং এই ভগ্নাংশটাকে আমি লিখতে পারি 4/1 এখন একটু বলে নিই, যেহেতু আমরা ভগ্নাংশের আলোচনা করছি, তাহলে এই ভগ্নাংশের নিচের দিকে যে জিনিসটা থাকে এটার একটা আলাদা নাম আছে। আমি যদি আলাদা করে লিখি এখানে 1/4, তাহলে এখানে এই 4-এর একটা আলাদা নাম আছে, ডাক নাম, এবং 1-এর একটা নাম আছে। মূলত এটা একটা ভগ্নাংশ, এবং এখানে, হ্যাঁ, এখানে হর, হর হচ্ছে 4 এবং লব হচ্ছে 1। তাহলে এখান থেকে আমরা কি শিখলাম, যে যেটা হচ্ছে উপরে হবে, এইটা হচ্ছে লব, এটা হচ্ছে লব, এবং এটা হচ্ছে কি? হর। তাহলে ভগ্নাংশের এই বেসিক আলোচনা যে ধারণা, সেটা আমরা বোধহয় স্পষ্টভাবে উপস্থাপন করতে পেরেছি। তার মানে কি হলো, যে ভগ্নাংশ হলো ভাঙ্গা অংশ, যেটা সম্পূর্ণ নয় এমন। আমি যদি আরেকটু লিখি, যে সম্পূর্ণ নয় এমন, সম্পূর্ণ নয় এমন। তাহলে ভগ্নাংশ মানে হচ্ছে সম্পূর্ণ নয় এমন, আর ভগ্নাংশ মানে ভাঙ্গা অংশ। এবং এখানে আমরা এই বেসিক আলোচনার মাধ্যমে ক্লিয়ার করলাম। তাহলে এখন ভগ্নাংশের ধারণা টপিকটা আমাদের শেষ হলো। এখন আমরা চলে যাব যে ভগ্নাংশের প্রকারভেদ নিয়ে। তো তার আগে আমরা বোর্ডটা একটু ক্লিন করে ফেলি, আর একটু কথা বলে নিই এখানে, যে এটা আমরা পড়বো কিভাবে। যেমন এখানে 1 আছে, তারপর একটা ভাগ চিহ্ন আছে, এবং একটা 4 আছে। তাহলে পড়ার নিয়ম, এটা আমি প্রয়োজনে একটু পরে লিখে দিচ্ছি, এটা ক্লিন করি। আচ্ছা, তাহলে এখন এখানে আমরা যে কাজটা করতে পারি সেটা হলো, আমি লিখলাম 3/4। তাহলে এটা পড়ার নিয়ম কি? পড়ার নিয়ম। আচ্ছা, তাহলে আমি যদি উপরেরটা আগে বলতে চাই, তাহলে আমি বলবো 3/4। আমি যদি নিচেরটা আগে বলতে চাই, তাহলে আমাকে বলতে হবে 4/3। কথাটা কি পরিষ্কার হয়েছে কিভাবে পড়তে হয়? হ্যাঁ, হয় 3/4 পড়বো, আর না হয় 4/3 পড়বো। ক্লিয়ার?
আচ্ছা, তাহলে পড়ার নিয়মটা আমরা বুঝে গেলাম। এখন আমরা আলোচনা করব ভগ্নাংশের প্রকারভেদ নিয়ে। তো ভগ্নাংশের যে প্রকারভেদ, এটা আমি একটা ছবি এঁকে এঁকে বোঝানোর চেষ্টা করব, যদিও আমি তেমন একটা ভালো ছবি আঁকতে পারি না। তো ভগ্নাংশ হচ্ছে, তোমাদের বইয়ে যদিও 2 প্রকার বলেছে, কিন্তু বড় হওয়ার সাথে সাথে তোমাকে 3 প্রকারই পড়া লাগবে। তাই আমি ভগ্নাংশের প্রকারভেদটা 3 প্রকারে দেখাবো, ওকে? পরে আমি একটু তোমার বইয়ের সাথে সমন্বয় করব। তাহলে ভগ্নাংশের প্রকারভেদ, ভগ্নাংশ 3 প্রকার। একটা হচ্ছে প্রকৃত ভগ্নাংশ, প্রকৃত ভগ্নাংশ, আর একটা হচ্ছে অপ্রকৃত ভগ্নাংশ, অপ্রকৃত ভগ্নাংশ, আর এটা কি হবে? মিশ্র ভগ্নাংশ। কি ভগ্নাংশ? মিশ্র ভগ্নাংশ। এখন প্রকৃত ভগ্নাংশ, অপ্রকৃত ভগ্নাংশ এবং মিশ্র ভগ্নাংশ, এই ভগ্নাংশগুলোর মধ্যে এই অপ্রকৃত এবং মিশ্র ভগ্নাংশটা আসলে একই, অর্থাৎ মিশ্র ভগ্নাংশটাও এক ধরনের অপ্রকৃত ভগ্নাংশ। এক ধরনের না, অবশ্যই অপ্রকৃত ভগ্নাংশ। আচ্ছা, আর তাহলে সেই হিসাবে মূলত ভগ্নাংশ কি? প্রকৃত এবং অপ্রকৃত, কারণ এই দুইটাই অপ্রকৃত ভগ্নাংশ। আচ্ছা, তারপরেও এই বিভাজনটা কেন হলো সেটা আমি আলোচনা করছি একটা গাছের উদাহরণ দিয়ে। তো আমি একটা ছবি আঁকলাম। হুম, এটা একটা গাছ। আমি যদিও অত ভালো গাছ আঁকতে পারি না, খালি বুঝাইতে চেষ্টা করতেছি এখন। ঠিক আছে, এটা একটা গাছ আঁকলাম। হ্যাঁ, যাই হোক আঁকি। আচ্ছা, তো এটা একটা গাছ। হ্যাঁ, এই গাছের গোড়াটা মোটা না? দেখো তো, গোড়াটা কি মোটা কিনা বলো। এই অংশটা হচ্ছে গোড়া, তাহলে গোড়া, গোড়ার অংশ মোটা, গোড়ার অংশটা কি? মোটা। আচ্ছা, এই যে যতই আস্তে দিকে উপরের দিকে গেছে, হ্যাঁ, উপরের অংশ চিকন, উপরের অংশ হচ্ছে চিকন। তাহলে সাধারণত আমরা যে গাছগুলো দেখি, দেখা যায় কি যে গোড়ার অংশটা কি হয়? মোটা হয়, এবং আস্তে 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 চিকন হয়। তাহলে এটা হচ্ছে সচরাচর আমাদের যে গাছগুলো আমরা দেখি। হ্যাঁ, তো সেটা হচ্ছে এমন। তাহলে যদি দেখা যায় যে কোনো একটা ভগ্নাংশের যে নিচের অংশটা মোটা হয় অর্থাৎ বড় হয়, যেমন 4, উপরের অংশটা ছোট হয় যেমন 3, 2, 1, অর্থাৎ নিচে যা হবে তার চেয়ে কম হবে, নিচে যা হবে তার চেয়ে যদি কম হয়, তাহলে সেটাকে বলা হবে প্রকৃত গাছের সাথে তুলনীয়। যেমন নিচেরটা গোড়াটা মোটা, আগাটা চিকন, তার মানে এটা কি ভগ্নাংশ? প্রকৃত ভগ্নাংশ। আচ্ছা, তাহলে গোড়ার অংশটা মোটা মানে নিচের অংশটা যদি মোটা হয়, বড় হয়, হ্যাঁ, উপরেরটা যদি ছোট হয়, তাহলে এটা প্রকৃত। তাহলে এটা প্রকৃত ভগ্নাংশ। কি ভগ্নাংশ? প্রকৃত ভগ্নাংশ। তাহলে এটাই হচ্ছে প্রকৃত ভগ্নাংশ, কারণ গোড়ার অংশ মোটা, আগার অংশ চিকন। তাহলে এই জিনিসটা ক্লিয়ার কিনা? প্রকৃত ভগ্নাংশ ক্লিয়ার? হ্যাঁ। আচ্ছা, এবার যদি দেখা যায় যে কখনো নিচের যে অংশটা, হ্যাঁ, সেটা হচ্ছে চিকন, অর্থাৎ এমন কোনো গাছ যদি তুমি দেখতে পাও যেখানে নিচের অংশটা হচ্ছে চিকন, হ্যাঁ, এই যে, আর আস্তে 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 মোটা হচ্ছে গাছটা, তাহলে কি বলবে? যে এই গাছের মাথা খারাপ হয়ে গেছে, এই গাছের কি হয়ে খারাপ হয়ে গেছে? মাথা খারাপ হয়েছে। তা না হলে নিচের দিকে কোনোদিন চিকন হয় নাকি? আস্তে আস্তে কি গাছ কোনোদিন মোটা হয়? এমন গাছ তো জন্মে দেখি নাই। তার মানে বুঝতে হবে যে এই গাছের কোনো সমস্যা আছে, এটা প্রকৃত গাছ না। তাহলে এটা কি গাছ? অপ্রকৃত গাছ। তাহলে অপ্রকৃত গাছ। তো এখন এক্সেপশনাল গাছ। তো সেক্ষেত্রে এখানে আমরা দেখতে পাচ্ছি কি যে গোড়ার অংশটা কি? গোড়া চিকন, গোড়া চিকন, আগার অংশটা মোটা। হ্যাঁ, উপরের অংশটা কত? হ্যাঁ, উপরের অংশটা হচ্ছে মোটা। সাধারণত এমন গাছ থাকে না, আর এই কারণেই আমরা এটার নাম দিব হচ্ছে অপ্রকৃত ভগ্নাংশ। তাহলে সেক্ষেত্রে যদি দেখা যায় যে নিচেরটা হচ্ছে 8, তাহলে উপরেরটা হইতে হবে 9, অর্থাৎ নিচেরটা হচ্ছে ছোট, উপরেরটা হচ্ছে বড়। তাহলে এই ভগ্নাংশটা কি ভগ্নাংশ? এই ভগ্নাংশটা হচ্ছে আহ অপ্রকৃত ভগ্নাংশ। এবার আমরা মিশ্র ভগ্নাংশ নিয়ে আলোচনা করব। আচ্ছা, এই মোটা অংশটা একটু নিচে লিখি এখানে, মোটা। তাহলে এবার মিশ্র ভগ্নাংশটা কেমন? মিশ্র ভগ্নাংশটা হলো এমন যে এখানে প্রকৃত গাছই ছিল। কি গাছ ছিল? প্রকৃত গাছই ছিল, কিন্তু এই গাছটার এইদিকে কি হয়েছে? নতুন করে আরেকটা কি হয়েছে? গাছ হইতেছে। আহ নতুন করে আরেকটা গাছ এখানে একে পেঁচিয়ে টেঁচিয়ে আছে। হ্যাঁ, এরকম হয় না যে একটা গাছের সাথে আরো একটা গাছ লতা পেঁচায় পেঁচায় থাকে? আচ্ছা, তাহলে এখন এটা গাছটা প্রকৃত গাছে ছিল, কিন্তু কি হলো, এটার সাথে আরেকটা গাছ এখানে জয়েন্ট আছে। তো তখন এটাকে আমরা বলবো মিশ্র ভগ্নাংশ। তাহলে প্রকৃত ভগ্নাংশটা কেমন? নিচেরটা বড় হয়, উপরেরটা ছোট হয়। হ্যাঁ, তাহলে সেই হিসেবে
এখানে গোড়া মোটা আগা চিকন ঠিক থাকবে, কারণ প্রকৃত ভগ্নাংশের সাথে অন্য একটা গাছ যুক্ত হবে। তাহলে প্রকৃত ভগ্নাংশ কি নিচেরটা বড় উপরেরটা ছোট দিলেই হলো। এখন আরেকটা নতুন কিছু, হ্যাঁ, পূর্ণ আরেকটা গাছ তার সামনে বা তার পিছনে তার সামনে যুক্ত হবে আর কি। তাহলে এখানে আমরা শূন্য বাদ দিয়ে 1 2 3 4 5 6 7 8 9 এগুলো এখানে লিখতে পারি। তো ধরো যে আমি যদি এখানে 2 দিই, তাহলে এটা হচ্ছে মিশ্র ভগ্নাংশ। এটা কি ভগ্নাংশ? মিশ্র ভগ্নাংশ। তাহলে আমাদের এই আলোচনাটা কিন্তু শেষ হলো যে প্রকৃত ভগ্নাংশ, অপ্রকৃত ভগ্নাংশ এবং মিশ্র ভগ্নাংশ চেনার উপায়। তাহলে আমরা যখনই দেখবো যে নিচের অংশটা বড় উপরের অংশটা ছোট, তাহলে এটা প্রকৃত ভগ্নাংশ। যখনই দেখবো নিচের অংশটা ছোট উপরের অংশটা বড়, তার মানে এটা অপ্রকৃত ভগ্নাংশ, যেটা আমরা এই যে অপ্রকৃত গাছের সাথে তুলনা করতে পারি। এবং মিশ্র ভগ্নাংশ হলো যেখানে একটা প্রকৃত ভগ্নাংশই থাকবে কিন্তু তার সামনে একটি পূর্ণ সংখ্যা থাকবে। কি সংখ্যা থাকবে? পূর্ণ সংখ্যা থাকবে। তাহলে এই মিশ্র ভগ্নাংশের এই যে পার্টটা, এটা কিন্তু কি প্রকৃত ভগ্নাংশ। এটা কি ভগ্নাংশ? প্রকৃত ভগ্নাংশ। আবার এটা হচ্ছে পূর্ণ সংখ্যা। কি সংখ্যা? পূর্ণ সংখ্যা। আচ্ছা, তো এখন এই বিষয়টা মনে হয় আমাদের কাছে স্পষ্ট এবং পরিষ্কার, আমরা বোধহয় বুঝতে পেরেছি। তাহলে আমরা চলে যাব এখন প্রতীক বসিয়ে ছোট বড় নির্ণয় করায়। তো প্রিয় শিক্ষার্থীরা, অবশ্যই তোমরা স্ক্রিনশট দিয়ে রাখো এবং তোমাদের কথা বুঝতে সমস্যা আছে কিনা অবশ্যই কমেন্টে জানাও। তো আমরা পরের অংশে চলে যাই ইনশাআল্লাহ। তো এখন পরের অংশে আমাদের যে বিষয়টা আলোচনা করব সেটা হলো যে কিভাবে দুইটা ভগ্নাংশ ছোট বড় আমরা নির্ণয় করব প্রতীক বসিয়ে। ঠিক আছে, তাহলে আমরা এই অংশটাও টিক দিয়ে দিই, আমাদের এই কাজটাও শেষ হয়ে গেছে। আচ্ছা, এটাও শেষ। এখন তাহলে আমরা চলে যাব এবার 3 নাম্বার ধাপে, যে প্রতীক বসিয়ে বড় এবং ছোট নির্ণয় করা। এখন আমরা আলোচনা করব যে প্রতীক বসিয়ে কিভাবে বড় ছোট নির্ণয় করা যায়। তো এই জিনিসটা করার আগে দুইটা বাক্য মুখস্থ করতে হবে, মনে রাখতে হবে আমাদেরকে। সেটা আমি লিখে দেই যে মনে রাখতে হবে। মনে রাখতে হবে। 1 নম্বর কথা হলো কি, যে যদি হর একই হয়, হর একই হলে যে ভগ্নাংশের লব বড় সেই ভগ্নাংশটি বড়। সেই ভগ্নাংশটি সেই ভগ্নাংশটি বড়। তাহলে এখান থেকে আমরা কি শিখলাম, যে যদি হরগুলো একই হয় তাহলে যেই ভগ্নাংশের লবটা বড় হবে সেই ভগ্নাংশটি বড় হবে। তাহলে আমি এখন লিখে দেখাই। আচ্ছা, তাহলে এখন আমি নিচে লিখলাম হচ্ছে 8 লিখলাম, উপরে লিখলাম 3, কমা দিলাম, নিচে লিখলাম 8, উপরে দিলাম 5, নিচে দিলাম 8, উপরে দিলাম 1। তাহলে আমি 3টাই লিখি। এখন এই যে দেখো প্রত্যেকটার হরগুলা কিন্তু সমান সমান। তাহলে আমি দেখতে পাচ্ছি 8 সমান সমান সমান, হরগুলা একই হয়ে গেছে। তাহলে আমাদের এই অংশটা হয়ে গেল যে হর একই হলে, থেমে যাই। এরপর কি বলছে, যে যে ভগ্নাংশের লব বড়। তাহলে এখানে খুঁজি এবার কোন ভগ্নাংশের লবটা বড়। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে 1 3 5, তাহলে এইটার লব বড়। তাহলে যে ভগ্নাংশের লব বড় সেই ভগ্নাংশটি বড়। তাহলে এখানে বড় ভগ্নাংশ কোনটা? এটা হচ্ছে বড় ভগ্নাংশ। এটা কি ভগ্নাংশ? বড় ভগ্নাংশ। আচ্ছা, তাহলে এই দুইটার মধ্যে কোনটা বড় ভগ্নাংশ? 8-এর 3, তাই না? 8-এর 3 বড় ভগ্নাংশ। তাহলে এটা সবচেয়ে বড়। হ্যাঁ, এটা সবচেয়ে বড়, সবচেয়ে বড়। এবং এটা সবচেয়ে ছোট, সবচেয়ে ছোট, সবচেয়ে ছোট। আর এটা হচ্ছে কি, এর মাঝামাঝিতে আছে। তাহলে এখানে আমরা যদি একটা সিরিয়াল করি, ছোট থেকে বড় সাজাই, তাহলে আমরা এই অঙ্কটাই যদি আমাদেরকে পরীক্ষায় আসতো যে ছোট থেকে বড় সাজাও, সেক্ষেত্রে আমরা এটা কিভাবে করতাম, কোন নিয়ম মেনে করতাম। তাহলে দেখা গেছে যে এখন তো আমরা এটা জেনে গেছি যে আসলে কোনটা বড়, কিন্তু নিয়ম অনুযায়ী আমরা পরীক্ষার খাতায় কিভাবে করব। তাহলে পরীক্ষার খাতায় আমাদেরকে করতে হবে, আহ প্রথমত আমাদেরকে লিখতে হবে যে এখানে আমি যেভাবে লিখতেছি এভাবেই অঙ্কটা শুরু করতে হবে। হ্যাঁ, সমাধান। প্রথমে লিখতে হবে এখানে ভগ্নাংশগুলোর হর, ভগ্নাংশগুলোর হর একই, অর্থাৎ 8, অর্থাৎ 8। ঠিক আছে, ভগ্নাংশগুলোর হরগুলো হচ্ছে একই, অর্থাৎ হচ্ছে 8। তো এখন আমরা তারপর লিখবো যে আমরা জানি হর একই হলে, হর একই হলে, হ্যাঁ, যে ভগ্নাংশের লব বড়
যে ভগ্নাংশের লব বড় সেই ভগ্নাংশটি বড়, সেই ভগ্নাংশটি বড়। তাহলে এই বিষয়টা ক্লিয়ার কিনা আমাদের? ক্লিয়ার। এখন আমরা লিখবো, আবার লিখবো যে এখানে, তো এই যে জানা জিনিসটা আমাদের লিখে দিতে হবে। এখন আমরা লিখবো এখানে, হ্যাঁ, এই যে এক হচ্ছে কি সবচেয়ে ছোট, একের চেয়ে বড় কে 3, 3-এর চেয়ে বড় কে 5। তাহলে অতএব আমরা বলছি যে হর একই হলে যার লব বড় সেই ভগ্নাংশটাই বড়। তাহলে এখন যদি ছোট থেকে বড় সাজাই আমরা, তাহলে কি হবে? জাস্ট 1/8, এইটার চেয়ে বড় হবে 3/8, এইটার চেয়ে বড় হবে 5/8। ঠিক আছে? তাহলে এখন এই যে চিহ্ন বসিয়ে কিন্তু আমাদের বড় ছোট নির্ণয় করা হয়ে গেল, যে প্রতীক বসিয়ে বড় ছোট নির্ণয়। তাহলে কি আমরা হর একই হলে করতে পারবো কিনা? যদি আমাদের হর একই হয় তাহলে আমরা করতে পারবো কিনা? আচ্ছা, প্রিয় শিক্ষার্থীরা, তোমরা অনলাইনে যারা দেখছো তোমরা বুঝতে পারছো কিনা অবশ্যই কমেন্ট করে আমাদের জানাবে। তো এই নিয়মে যদি তুমি এইখান থেকে এই পর্যন্ত যদি তুমি পরীক্ষার খাতায় করে দাও, তাহলে আশা করা যায় যে তোমার যিনি শিক্ষক আছেন তোমাকে পূর্ণ নম্বর দিবেন ইনশাআল্লাহ। তাহলে আমরা হর একই হলে কি হবে এটা আমরা জেনে গেছি। এখন আমরা চলে যাব যে যদি লব যদি একই হয় সেক্ষেত্রে কি হবে। তাহলে চলো আমরা শুরু করি। তাহলে এবার মনে রাখতে হবে 2 নম্বর আরেকটা নিয়ম, সেটা হচ্ছে কি যে লব একই হলে একই হলে যে যে ভগ্নাংশের হর হর ছোট সেই ভগ্নাংশটি বড়। তাহলে এই কথাগুলো কিন্তু মুখস্থ করতে হবে, সেই ভগ্নাংশটি বড়। তাহলে আমরা কি শিখলাম? যে যদি লব একই হয় তাহলে যে ভগ্নাংশের হর ছোট সেই ভগ্নাংশটি ছোট। তাহলে আমরা লিখি এবার, ধর যে উপরে দিলাম 7, নিচে দিলাম হচ্ছে 5, উপরে দিলাম 7, নিচে দিলাম হচ্ছে 9, উপরে দিলাম 7, নিচে দিলাম 4। আচ্ছা, এখানে 3টা ভগ্নাংশ লেখা হলো না? তাহলে এই 3টা ভগ্নাংশের প্রত্যেকটারই লবগুলো কিন্তু একই। এই যে লব একই, সবার লব সেম। তাহলে আমরা এখানে দেখতে পেলাম যে লব একই হলে যে অংশটা এটা মিলে গেছে, অর্থাৎ লব একই হয়ে গেছে। তাহলে এবার নিয়ম কি? যে ভগ্নাংশটির হর ছোট, তাহলে এখানে হর ছোট কার? আমরা শিখছিলাম যে নিচের গুলাকে হর বলে। তাহলে এটাও হর, এটাও হর, এটাও হর, তিনটাই তিনটাই হচ্ছে হর। তাহলে এখানে হর ছোট হচ্ছে কত? 4। তাহলে এখানে বড় ভগ্নাংশ কোনটা? এইটা সবচেয়ে বড় ভগ্নাংশ, এটা সবচেয়ে বড় ভগ্নাংশ। আচ্ছা, তাহলে এই দুইটার মধ্যে বড় ভগ্নাংশ কোনটা? এই দুইটা হচ্ছে সেম। তাহলে নিচেরটা ছোট কত? এর 9, এর 5, তাহলে এটা ছোট, তাহলে এইটা হচ্ছে বড়, এই দুইটার মধ্যে এটা বড়। তাহলে আমরা যদি নিয়ম অনুযায়ী করতে চাই তাহলে কি করতে হবে আমাদেরকে? তাহলে আমাদেরকে প্রথমত লিখতে হবে এখানে, সমাধান লিখবো, সমাধান, যে এখানে ভগ্নাংশগুলোর লব একই, এখানে ভগ্নাংশগুলোর লব একই, এখানে ভগ্নাংশগুলোর লব একই, অর্থাৎ কত? অর্থাৎ 7। আচ্ছা, এখন আমরা জানি যে কি হর 7 হলে, হ্যাঁ, অর্থাৎ লব একই হলে, তাহলে এখন আমরা লিখি যে আমরা জানি লব একই হলে লব একই হলে যে ভগ্নাংশের লব একই হলে যে ভগ্নাংশের হর ছোট, তাহলে এই জিনিসটা মুখস্থ রাখতে হবে, হর ছোট সেই ভগ্নাংশটি হচ্ছে বড়, সেই সেই ভগ্নাংশটি বড়, সেই ভগ্নাংশটি বড়। আচ্ছা, তারপরে আমরা লিখবো কি? আবার লিখবো যে এখানে, এখানে, তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের সবচেয়ে বড় কোনটা? 9। তার চেয়ে ছোট কোনটা? 5। তার চেয়ে ছোট কোনটা? 4, তাই না? তাহলে 9 সবচেয়ে বড়, তারপরে হচ্ছে 5, তারপরে 4। তো আমাদেরকে বলছে যে ভগ্নাংশের যদি লবগুলো একই হয় তাহলে নিচেরটা যার ছোট হবে, যে ভগ্নাংশের নিচেরটা ছোট হবে। এমনিতে সংখ্যার বেলায় এটা বড়, কিন্তু ভগ্নাংশের বেলায় বলতেছে যে নিচে হর যার কম হবে সেটা মানের দিক থেকে বড় হবে। কিভাবে দেখাবো? আগে ম্যাথটা বুঝে নাও।
তাহলে এখন আমরা লিখবো কি, অতএব এই যে 9, হ্যাঁ, তো 9 তো কি ছিল, আমাদের হর ছিল। তাহলে উপরে কত, 7। তাহলে এখানে কত, নিচে 5, উপরে কত, 7, নিচে 4, উপরে কত, 7। এখন এই যে চিহ্নগুলো ছিল যখন, তখন 9 ছিল বড়, 5 ছিল বড়, 4 ছিল বড়, কিন্তু যখন আমাদের ভগ্নাংশের বেলায় যাবে, আমাদের রুলস বলতেছে যে এগুলো যদি বড় হয়, তাহলে যারটা ছোট এটা সবচেয়ে বড়। তাহলে এটা সবচেয়ে বড়, এটা হচ্ছে এটা বড়। তাহলে চিহ্নগুলো কি করে দিতে হবে, উল্টে দিতে হবে, চেঞ্জ করে দিতে হবে, পরিবর্তন করে দিতে হবে। বুঝতে কি কোনো সমস্যা আছে? প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা যারা অনলাইনে দেখছো, তোমরা বুঝতে পারছো কিনা অবশ্যই কমেন্ট করে জানাবে। আমি কিন্তু কমেন্ট না করে বুঝতে পারবো না তোমরা আসলে বুঝতে পারছো কিনা। তো আশা করছি যে তোমাদের বুঝতে এক্ষেত্রে কোনো সমস্যা নেই। তারপরেও থাকলে কমেন্টে জানাবে। আমি এখন একটা পরীক্ষা করে দেখাবো তোমাদেরকে যে আসলেই আহ মানটা ছোট বড় হচ্ছে কিনা। চলো তাহলে আমি এটা প্লেন করে ফেলি, তোমরা স্ক্রিনশট দিয়ে রাখো। এখন আমি একটু প্রমাণ করে দেখাবো যে আসলে আমরা যেগুলো করলাম, মানটা আসলে কম বেশি বা ছোট বড় যেটা বের করলাম সেরকমটা হচ্ছে কিনা। একটা জিনিস লক্ষ্য করো, দেখো নিচের ভগ্নাংশে এখানে আছে 7, নিচে আছে কত, 5, এটা একটা ভগ্নাংশ, হ্যাঁ। আচ্ছা, আবার দেখো এখানে 7, নিচে আছে হচ্ছে তোমার যে কথার কথা 2, কত, 2 আছে। আচ্ছা, তাহলে আর এখানে কত দিলাম, ধরো এখানে 15 দিলাম, এখানে 15 দিলাম, আর এখানে কথার কথা 2 দিছি, তো এখানে আমি নিচে তো সেম, উপরে সেম রাখতে হবে, তো এখানে 15ই থাকলো। আর এখানে আমি দিলাম হচ্ছে 10, কত দিলাম, 10 দিলাম। অর্থাৎ আমি দেখতে পাচ্ছি যে উপরের যে জিনিসটা আমার এটা 15, এটা হচ্ছে সেম। তা আমি বলতেছি যে যদি আমার নিচেরটা ছোট হয়, নিচেরটা কি হয়, ছোট হয়, 10 না দিয়ে আমি 3ও দিতে পারি। আচ্ছা, 3 দিলাম, তাহলে আমার হিসাবটা বুঝাইতে সুবিধা হবে। তাহলে এখন এখানে আছে 15, নিচে আছে 5, 5 দিয়ে 15কে ভাগ দিলে কত হবে বলতো, 5 দিয়ে 15কে ভাগ দিলে 3 হবে, ঠিক আছে। আবার 3 দিয়ে 15কে ভাগ দিলে কি হবে, 5 হবে। তাহলে এই জিনিসটা থেকে আসছে 5, এই জিনিসটা আসছে আসছে 3, এখান থেকে 3 আসছে। এখান থেকে কি বোঝা গেল, যে উপরের দুইটা সেম সেম ছিল, কিন্তু নিচেরটা যার ছোট, এইটা দিয়ে যখন ভাগ করলাম তখন বড় মান আসছে। তার মানে বোঝা গেল যে হর যদি, লব যদি একই হয়, হর যার ছোট সেইটার মান বড়। এই যে মান বড় আসছে, এই যে মান ছোট আসছে। বিষয়টা ক্লিয়ার কিনা? আচ্ছা, তাহলে এই বিষয়টাও ক্লিয়ার। এখন আমরা হিসাব করি, অর্থাৎ আমাদের যে পাঠ্য বই আছে, বইয়ের 87 পৃষ্ঠায় চলে যাব। এখানে আমাদের কিছু বড় ছোট নির্ণয় করতে হবে। হুম, এখানে আমি দেখাই তো, পাঠ্য বইয়ের এখানে বলতেছে যে নিচের ভগ্নাংশগুলো রং করি 1/5। তো 1/5 আমরা কিভাবে রং করব, 1 2 3 4 5, হ্যাঁ। তাহলে আমাদেরকে এখানে একটা ঘর করতে হবে, ঘর করার পর এখানে 5টা, হ্যাঁ, 5টা ঘর বানাইতে হবে। আচ্ছা, তো 5টা ঘর বানানো শেষ হলো আমার। এই 5 ঘরের মধ্যে বলছে পাশে লেখা আছে 5-এর 1, হ্যাঁ। তো বলছে 5-এর 1, এটাকে আমাদের এখন রং করতে হবে। তো এখন আমরা 5-এর 1 রং করবো, হ্যাঁ। তো 5-এর 1 রং করা এর অর্থ কি, অর্থাৎ 5 ভাগ করে 1 ভাগ রং করতে হবে। তাহলে এখন শুধুমাত্র আমরা যদি এই যে এইটা ঘরকে রং করে দিই, এই যে রং করে দিলাম, ঠিক আছে, এই যে রং করে দিলাম, তাহলে এটাই হচ্ছে 5-এর 1, এটাই কি 5-এর 1, অর্থাৎ 5 ভাগ করে, এবং 1 ভাগ 2 ভাগ 3 4 5, 5 ভাগ করে 1 ভাগ রং করতে বলছে, এই যে 5-এর 1। তাহলে 5-এর 1 বলতে বোঝাচ্ছে এটা। এরপরে বলছে কি 5/6, হ্যাঁ। এবারে বলছে উপরে 5, নিচে হচ্ছে 6। তাহলে সেক্ষেত্রে এটা কিভাবে করবো আমরা, প্রথমত এক্ষেত্রে সেম ভাবে আমরা কি করব, 6টা ঘর, নিচে যা আছে ততটা ঘর রাখতে হয়। নিচে 6 আছে, নিচে 6 আছে, তাহলে কি করতে হবে, 6টা ঘর বানাইতে হবে। আচ্ছা, তাহলে এখন 6টা ঘর বানাইলাম, এই যে, এই যে 6টা ঘর হলো। তাহলে 6-এর মধ্যে কত বলছে, 6-এর মধ্যে 5 বলছে। তাহলে 6-এর মধ্যে 5, অর্থাৎ 5/6, 6-এর 5। তাহলে এখানে 6টা ঘরকে রং করতে হবে, এই যে রং করলাম, এই রং করলাম, এই যে রং করলাম, এই যে রং করলাম, এই যে রং করলাম। তাহলে 6টার মধ্যে 5টা রং করলাম, 1 2 3 4 5। তাহলে এটা হচ্ছে 6-এর 5। আচ্ছা, এরপরে এখন আসো, বলছে যে 8-এর 3। তাহলে এটা তোমাদের জন্য হোমওয়ার্ক থাকলো যে 8-এর 3 কিভাবে করতে হবে। এই জন্য তোমাদেরকে একটা 8টা বক্স বানাইতে হবে, ঠিক আছে, 8টা ঘর বানাইতে হবে। 8টা ঘর বানানোর পরে 3টা ঘর রং করতে হবে, এই যে 3টা ঘর রং। তাহলে এই হচ্ছে 8-এর 3। তাহলে আমাদের এখানে 1 নম্বরটা সমাধান হয়ে গেল ইনশাআল্লাহ। এখন আমরা চলে যাব 2 নম্বরে। তো 2 নম্বর প্রশ্নটা তোমাদের বইয়ে একটু পড়ো, কি বলা হচ্ছে। 2 নম্বর প্রশ্নে বলা হচ্ছে যে আহ
ক্ষুদ্রতর অথবা বৃহত্তর প্রতীক বসাই। হ্যাঁ, প্রশ্নটা যদি আমি একটু লিখি যে ক্ষুদ্রতর, এই যে আমি ব্ল্যাক পেন নেই। আচ্ছা, 2 নম্বর যে সমস্যা সেটা হচ্ছে এই যে ক্ষুদ্রতর অথবা বৃহত্তর, হুম, প্রতীক বসাই, প্রতীক বসাই। তো এক্ষেত্রে আমাদের প্রথম যে গাণিতিক সমস্যা সেটা হচ্ছে 1 নম্বর 1/4, এবং এখানে একটা বক্স দেওয়া আছে 3/4। এখন এটা ইমরান তোমাকে বলতে পারতে হবে কোনটা বড় কোনটা ছোট। বলো, এখানে 1/4 আছে, 3/4, কোনটা বড়? 3/4টা কি বড় না ছোট? বড়। তাহলে বড় হলে কোন চিহ্নটা বসবে এখানে? এর দিকে হাঁ করে থাকবে, অর্থাৎ যে জিনিসটা বড় তার দিকে হাঁ করে থাকবে। তাহলে এই যে এর দিকে হাঁ করে থাকবে। ঠিক আছে, ওকে। তাহলে আমরা এটা বসাবো। তারপর 2 নাম্বারটা আমরা করি। 2/5, 1/5, এটাও তোমাকে বলা লাগবে। 2/5 আর 1/5 কোনটা বড় এখানে? কোনটা? হ্যাঁ, এইটা বড়। তাহলে এইদিকে হাঁ করে থাকবে। এবার 3 নম্বরটাতে কি বলছে? 5/7, 4/7, 5/7 আর 4/7, 4/7। এখন কোনটা বড়? 5/7 এটা বড়, মাশাআল্লাহ। এরপর হচ্ছে 8/9 আর হচ্ছে 1, 8/9 আর হচ্ছে 1। এখন কোনটা বড়? এখন কোনটা বড়? আমি এটা 8/9 বড়, এটা ভুল হয়ে গেছে। এটা বড় হচ্ছে 1। এটা একটু আমি এখন বুঝাই বলবো, এবং এরপরে আমরা হিসাব করে 3 নম্বরে চলে যাব ইনশাআল্লাহ। আমি এটা বুঝাবো, এই জন্য এটা রাখি। তো এখানে একটা বিষয় বলে দিই, এটা কি ভগ্নাংশ? প্রকৃত ভগ্নাংশ নাকি অপ্রকৃত ভগ্নাংশ? এটা হচ্ছে প্রকৃত ভগ্নাংশ। যদি এটা প্রকৃত ভগ্নাংশ হয় তাহলে সবসময় মনে রাখবে যে প্রকৃত ভগ্নাংশের মান 1-এর চেয়ে ছোট। তাহলে প্রকৃত ভগ্নাংশের মান, হ্যাঁ, 1-এর চেয়ে ছোট, 1-এর চেয়ে ছোট, 1-এর চেয়ে হচ্ছে ছোট। প্রকৃত ভগ্নাংশের মান হচ্ছে 1-এর চেয়ে ছোট। হ্যাঁ, প্রকৃত ভগ্নাংশের মান হচ্ছে 1-এর সমান অথবা বড়, 1-এর সমান অথবা বড়। আচ্ছা, তাহলে এখানে আমাদের 8-এর 9 এবং হচ্ছে 1, আমি আবার লিখি। তাহলে এখন বলো, হ্যাঁ, 8/9 আর হচ্ছে 1, তাহলে 1 বড় নাকি 8/9 বড়? 1 বড়, কারণ আমরা শিখলাম যে এটা প্রকৃত ভগ্নাংশ আর প্রকৃত ভগ্নাংশের মান হচ্ছে 1-এর চেয়ে ছোট। তাহলে এইদিকে হাঁ করে থাকবে 1-এর দিকে। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা যারা অনলাইনে দেখছো তোমরা বুঝতে পারছো কিনা অবশ্যই কমেন্ট করবে। তো এখন আমরা হিসাব করে 3 নাম্বারটা করবো ইনশাআল্লাহ। তো এখানে আমাদের কিছু যোগ করতে হবে। 1/3 যোগ 1/3, এগুলো খুবই সহজ। 1/3 যোগ 1/3, তাহলে এটা যোগ করার নিয়মটা হলো মূলত এখানে একটা এইভাবে 2টা থেকে একটা ভগ্নাংশ বানাইতে হবে। 2টা থেকে কয়টা ভগ্নাংশ বানাইতে হবে? একটা। এবং এই নিচের যে সংখ্যাগুলো থাকে এগুলোকে হর বলে। এগুলোকে কি বলে? হর। তো হরগুলোর মূলত লসাগু করতে হয়। আমি এভাবে বলে দিতে পারি তোমাদেরকে সহজ করে, যে নিচের দুটো সেম হলে জাস্ট একটা 3 বসিয়ে দিবে, কিন্তু তোমাদের এটা জানা দরকার এটা কিভাবে হয়। তো একটা জিনিস আছে লসাগু, তোমরা লসাগু করে আসছো না? হ্যাঁ, হ্যাঁ, লসাগু করে আসছো। তো লসাগু করার নিয়ম হচ্ছে 3 আর 3, এইভাবে করে আমরা লসাগু বের করবো। তাহলে 3 আছে, এখানেও 3 আছে, তাহলে 3 দিয়ে ভাগ করতে হবে। তো 3 দিয়ে 3কে ভাগ দিলে 1 হয়, 3 দিয়ে 3কে ভাগ দিলে 1 হয়। তাহলে 3 গুণ 1 গুণ 1, তার মানে কত? 3। তাহলে এই লসাগু আসলো 3। তাহলে একটা এইভাবে আমরা ভাগ চিহ্ন টান দিব এবং নিচে লিখে দেব 3। এখন নিয়মটা হলো তারপরে যে আমি এটা বলে দিতে পারি যে নিচের গুলো সেম সেম যদি হয় তাহলে লসাগুটা এখানে হবে 3, আর উপরের গুলো জাস্ট খালি যোগ 1 যোগ 1 যোগ দিলেই হয়ে যাবে। কিন্তু এখানে ওই নিয়মটা তোমাদের জানা দরকার। মূলত এই যে হর আছে না, এইটা দিয়ে এটাকে ভাগ করা হয়। তাহলে 3 দিয়ে এই 3কে কি করলাম? ভাগ করলাম। তা 3 দিয়ে 3কে ভাগ দিলে কত হয়? 1 হয়। এই 1-এর সাথে উপরের 1 গুণ, এই যে 1। তো 3 দিয়ে 3কে ভাগ, অর্থাৎ নিচেরটা দিয়ে এটাকে ভাগ করতে হয়। তাহলে 3 ভাগ হচ্ছে 3, কত হলো? 1। তাহলে এই 1-এর সাথে উপরের 1 গুণ হবে, তাহলে 1। তাহলে নিচে হচ্ছে 3 আর উপরে 1 1 2। তাহলে এটাই হচ্ছে আমাদের কি উত্তর। আচ্ছা, এরপরে আমি চলে যাই 4 নম্বরে। 3/10, 7/10, ঠিক আছে? 3/10 এবং 7/10 এটা আমরা করি। আচ্ছা, 3/10, 7/10, 3/10 যোগ 7/10, আগের মতোই 10 এবং 10 সেম হয়ে গেলে লসাগু এটাই হবে। আর 10 দিয়ে 10কে ভাগ দিলে 1, 1-এর সাথে 3 গুণ করলে 3 হবে, যোগ চিহ্ন আছে যোগ চিহ্ন হবে,
10 দিয়ে 10কে ভাগ দিলে 1 হবে, 1 এর সাথে 7 গুণ করলে 7 হবে, তাহলে নিচে হচ্ছে 10 আর উপরে 7 তিনে 10। যদি দেখা যায় যে উপরে এবং নিচে একই সংখ্যা আছে, তার মানে 10 দিয়ে 10কে ভাগ, তো 10 দিয়ে 10কে ভাগ দিলে কত হয়? 1 হয়। যেহেতু এটা ভাগ চিহ্ন, তো 10 দিয়ে 10কে ভাগ দিলে 1 হয়। তাহলে এটাই হচ্ছে আমাদের উত্তর। এখন আমরা দুই একটা বিয়োগ দেখব। আচ্ছা, বিয়োগ হচ্ছে 7/9 5/9, 7/9 5/9। আচ্ছা, 7/9 বিয়োগ হচ্ছে 5/9। তাহলে নিচের গুলো সেম সেম, তাহলে ওইটাই বসে যাবে। তাহলে আর উপরে 7 আছে 7, বিয়োগ আছে বিয়োগ, 5 আছে 5, তাহলে 9, 7 থেকে 5 গেলে 2। এইটাই হচ্ছে উত্তর। তো আমার মনে হয় এটাতে বুঝতে সমস্যা নেই। তো বিষয়টা ক্লিয়ার। এখন আমরা আরেকটা দেখি, শেষ করব। 1 বিয়োগ 2/3, 1 বিয়োগ 2/3, 1 বিয়োগ 2/3। তাহলে এটার নিচে কিছু নাই মানে 1 আছে, এটার নিচে কিছু নেই মানে কি আছে? 1 আছে। কিন্তু তাহলে 3 আর 1, তাহলে এখানে দুইটা জিনিস করা যায়। হ্যাঁ, আমি দুইটাই নিয়মে দেখাবো। আপাতত দেখো যে নিচে 1 আছে, তাহলে 3 আর 1 এর লসাগু কত হবে? 3 আর 1 এর লসাগু 3ই হবে। কত হবে? যদি 3 আর 1 লসাগু করি তো কত হবে? 3 একে কত? 3 দিয়ে ভাগ করলাম 1, এটা যায় না, পরে থাকবে 0, তাহলে 3 একে কত? 3। আচ্ছা, তাহলে এই 1 দিয়ে 3কে ভাগ করতে হবে না? শিখেছিলাম না যে নিচেরটা দিয়ে ভাগ করতে হয়, তো 1 দিয়ে 3কে ভাগ দিলে কি হবে? হ্যাঁ, 3 ভাগ হচ্ছে 1, তাহলে 3 হলো। তো এই 3 এর সাথে এই উপরের 1 গুণ, তাহলে এখানে কি হবে? 3 হলো। আবার বুঝাই বলি, নিচে কিছু নাই মানে তো 1 আছে, যে কোনো সংখ্যার সাথে, যেমন 5, সামনে যোগ চিহ্ন আছে, পরে গুণ চিহ্ন আছে, নিচে ভাগ আছে 1, আর উপরে প্লাস পাওয়ার 1। এটা 6 এ বুঝবা, এর আগে বুঝবা না। তাহলে আগে যোগ চিহ্ন থাকে, পরে গুণ চিহ্ন থাকে, নিচে কি থাকে? 1 থাকে, যে জিনিসগুলো আসলে দেখা যায় না। তাহলে এখন এই যে একটা, এটা আমরা কল্পনা করে নিছি। তাহলে 3 আর 1 এর লসাগু 3। তাহলে এখন নিচের এই যে হর 1, এই 1 দিয়ে কে ভাগ দিলাম, এটা মূলত লেখা যাবে না, মনে মনেই করতে হবে পুরোটাই। তো এখানে নিচে একটা 1 আছে, 1 দিয়ে 3কে ভাগ দিলে 3, 3 এর সাথে 1 গুণ করে 3। আচ্ছা, এরপর 3 দিয়ে 3কে ভাগ দিলে 1, 2 একে 2 হয়। আচ্ছা, তাহলে 3 থেকে 2 গেলে কত? 1, নিচে হচ্ছে 3। এখন এইটুকু ক্লিয়ার। এখন এই জিনিসটাই আমি অন্যভাবে করিয়ে দিব, সেইটা দেখো কিভাবে। এইবারে একটা জিনিস বলি, আমরা একটু আগে জিনিস একটা শিখছিলাম যে উপরে এবং নিচে যদি সেম সংখ্যা হয়, তাহলে এটার রেজাল্ট কি হয়? 1 হয়। উপরে নিচে সেম হলে কি হয়? 1 হয়। তাহলে আমরা যেটা করব, বিয়োগ চিহ্ন, হ্যাঁ, এখানে ছিল কি 3 এর 2, তাহলে নিচেটা কত? 3 না? তাহলে এখানেও দিয়ে দিব 3। ঠিক আছে? এবং উপরেও দিয়ে দিব 3, উপরেও দিয়ে দিব 3। বলছিলাম না যে নিচে যা হবে এটা এখানে বসাবে, এবং এখানে যা দিব উপরেও তা দেব, কারণ এটা দিয়ে এটাকে ভাগ করলে তো একই হয়। কি হয়? 3 দিয়ে 3কে ভাগ দিলে 1 হয় না? তাহলে আমি এই জন্য আমার এখানে সুবিধার্থে আমি এই জিনিসটা করতে পারি, সমস্যা হবে না। তাহলে 3 আর 3 এর লসাগু 3, তো এই দুটো মিলে গেছে, তাহলে জাস্ট খালি 3 বিয়োগ 2 সমান সমান নিচে 3, উপরে হচ্ছে 1। এটা হচ্ছে উত্তর। তো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমাদের আজকের যে লেকচারটি, এখানে আমরা যে 4টি টপিক নিয়ে আলোচনা করতে চেয়েছিলাম, আমাদের সম্পূর্ণভাবে আমাদের 4টি টপিকের আলোচনা আমরা শেষ করেছি। ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবে না, এবং সম্মানিত যে সকল অভিভাবক আমাদের এই ভিডিও দেখেছেন সন্তানদের জন্য, আপনাদেরকে আমরা আন্তরিক ধন্যবাদ জানাই, এবং সেই সাথে অনুরোধ জানাই যে অবশ্যই ভিডিওটিতে কমেন্ট করবেন, লাইক দিবেন, একটু শেয়ার করবেন, এবং অন্যান্য যারা আছে আপনার পাড়া প্রতিবেশী, যাদের সাথে আপনাদের চলাফেরা হয়, অথবা আপনাদের বাচ্চাদের জন্য যাদের সাথে আপনি মিশতে হয়, আমাদের এই চ্যানেলটার কথা তাদেরকে বলবেন। এর মাধ্যমে তারাও উপকৃত হবে এবং আমরাও উৎসাহিত হব ইনশাআল্লাহ। তো আজকের মতো এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত আল্লাহ ভালো রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।